প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে এমকে টিভির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের মূলত পাটিগণিত অংশ নিয়ে আলোচনা করব। আর পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শতকরা হিসাব, সুদ কষা এবং লাভ ক্ষতি। আসলে এই যে এই অঙ্কগুলো ক্লাস 7 থেকেই শুরু হয়েছে তোমাদের, আর এটা থাকবে কতদিন পর্যন্ত? এই অঙ্কটা তোমাদের একেবারে চাকরি পাওয়া পর্যন্ত থাকবে। তোমরা যখন বিসিএস পরীক্ষা দিতে যাবে তখনও এই অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে। শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থীদের জন্য নয়, এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের এই শতকরা হিসাব, লাভ ক্ষতি এবং সুদ কষা অঙ্কটি অবশ্যই দরকারি। তাই আমি বলবো ক্লাস 7 থেকেই তোমাদের এই জিনিসটা খুব ভালো করে শেখা উচিত ছিল। তো যাই হোক, কোনটা উচিত ছিল আর কোনটা উচিত ছিল না সেটা বাদ। এখন যেটা উচিত সেটা হচ্ছে তোমাদের ভালো করে এখন থেকেই এই শতকরা হিসাবের অঙ্কগুলো করতে হবে। আর এই লক্ষ্যকে সামনে রেখে আমি আজকে তোমাদের একটি যে ভিডিওটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের যে অষ্টম শ্রেণীতে 2.1 থেকে এই শতকরা হিসাবের অঙ্কগুলো শুরু হয়েছে। আমাকে একজন কমেন্টসে জানাইছে যে শতকরা হিসাবের অঙ্কগুলো আমাদেরকে একটু ভিডিও করে দেখান। তা আমি মূলত সেই জন্যই আমি চিন্তা করেছি, ঠিক আছে আমি শুরুই করে দিই ভিডিওটা। আর আজকে ধারাবাহিকভাবে যেটা আলোচনা করব, আজকে প্রথম থেকে একেবারে 1 নম্বর থেকে শুরু করলাম। তো তোমরা 1 নম্বর অঙ্কটা পড়ো ভালো করে। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করছে। মানে দুইজনই, আমরা জানি যে হোলসেলার এবং রিটেল সেলার থাকে মার্কেটে। অর্থাৎ যারা পাইকারি বিক্রি করে তাদেরকে আমরা হোলসেলার বলি, আর যারা খুচরা বিক্রি করে তাদেরকে আমরা রিটেল সেলার বলি। দুজনে কিন্তু লাভ করার জন্য বসছে, এবং ওই রিটেল সেলার খুচরা বিক্রেতার কাছ থেকেই মূলত আমরা কাস্টমাররা পণ্যটা ক্রয় করি। লাভ কিন্তু পাইকারি বিক্রেতাও করছে 20% এবং খুচরা বিক্রেতাও করছে 20%। সর্বপ্রথম আমাদেরকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। তাহলে দুজনে 20% লাভ করছে। এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে খুচরা বিক্রয় মূল্য 500 টাকা হচ্ছে। দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা। এখন এই জিনিসটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ একজন খুচরা বিক্রেতা যখন বাজার থেকে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতেছে, পাইকারি বিক্রেতার ওই যে মূল্যটা, ওই মূল্যটা কিন্তু একজন পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার কাছে, তাই না? একই দাম, একই টাকা। পাইকারি বিক্রেতার কাছে এখানে হচ্ছে বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রয়কারীর কাছে সেটা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে আমাদের যে ডাটা দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা খুঁজে বের করবো কোনটার ডাটা দেওয়া আছে, আমরা সেই ডাটা ধরে মূলত অঙ্ক করতে চেষ্টা করব। ওকে, তা আমরা দেখি 20% লাভে, তোমরা খেয়াল করো, 20% লাভে বিক্রয় মূল্য। এটা আমরা জানি যে লাভ মানেই হচ্ছে যোগ করতে হবে, আর লস বা ক্ষতি মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে 20% মানে কি? পার্সেন্ট যেখানেই লেখা থাকবে সেখানে তোমরা বুঝে নিবা যে 100-র বেলায় 20 টাকা। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য আমাদের আসতেছে কত? 100 যোগ 20, 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা এখানে কি পেয়েছি? 120 টাকা। তাহলে আমাদের দেখো, তুমি অঙ্ক কোশ্চেন যেটা আছে সেখানে কিন্তু আমাদের ডাটা দেওয়া আছে বিক্রয় মূল্য, তাই তো? তাহলে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখবো। যে ডাটাটা দেওয়া থাকবে, এটা যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম এখানে ক্রয় মূল্য লিখতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে। কিন্তু যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, সেহেতু আমরা লিখবো কি? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা তো তোমরা বুঝতেছো যে 20% মানে 100 টাকায় লাভ হয়েছে 20 টাকা। তার মানে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে অবশ্যই ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে কত? আর 576 টাকা। ওই যে বললাম যে ডাটাটা দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এইখানে আমরা বসাতে পারি সেই বিক্রয় মূল্য। 576 টাকা হলে তোমরা ক্যালকুলেশন করো। দেখো 1 টাকার বেলায় কি হবে?
এই যে এই এলাকাটা কিন্তু 100-র এলাকা, আর এই এলাকাটা কিন্তু 120-এর এলাকা। যেহেতু 100 এলাকায় যাচ্ছে, সেহেতু অবশ্যই নিচে বসবে, তাই না? কারো এলাকায় যদি কেউ যায়, তাহলে ওই এলাকার লোকজন কি উপরে থাকে না? অবশ্যই যার যার এলাকায় সেই থাকে রাজা, আর রাজা থাকবে তো উপরে, তাই আমরা 100-কে উপরে দিয়েছি। আবার 576 খেয়াল করো, 501 টাকায় যা হবে, 576 টাকায় তার থেকে বেশি হবে না কম হবে? এখানে অনেক স্টুডেন্ট এসে ভুল করে। অবশ্যই 1 টাকায় যা হবে 576 টাকায় তার থেকে বেশি হবে, যার কারণে 576 কিন্তু গুণ হবে। আচ্ছা, যদি কম হতো তাহলে কিন্তু 576 ভাগ হতো, ভাগ হলে আমরা নিচে লিখতাম 120 গুণ 576 লিখতাম যদি ভাগ হতো। যেহেতু গুণ হবে 576 উপরে বসবে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। ওকে, এটা তোমরা ক্যালকুলেশন করো, 480 পাবে। ওকে, এবার আসো, এই দেখো এখানে ডাটা দেওয়া আছে, ওই যে পাইকারি বিক্রেতাও তো 20% লাভে বিক্রি করছিল। ঠিক আছে, আমরা কিন্তু এটা বের করলাম কার? এটা বের করলাম খুচরা বিক্রয় মূল্যর ক্রয় মূল্য বের করলাম। তাহলে খুচরা বিক্রয় মূল্য যে দামে কিনছিল, খেয়াল করো, ওই দামটাই কিন্তু এই 480 টাকায় কিন্তু পাইকারি বিক্রেতা বিক্রি করছিল। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু আমাদের ডাটা দেওয়া ছিল খুচরা বিক্রেতার, তাই আমরা খুচরা বিক্রয় মূল্যটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আগে বের করলাম, কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে কি আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেলাম? এবার আসো 20% লাভে ওই যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমরা যে প্রথম অংশটা করেছি, অঙ্কের প্রথম যে অংশটা করেছি, এই অংশটা কিন্তু ছিল খুচরা বিক্রেতার ক্ষেত্রে। আবার এখন যে অংশটা আমরা করব, সেই অংশটা হচ্ছে তোমার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তাহলে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করছে, সেম একই ওই প্রথম নাম্বারটার মতন, একদম যে প্রথম লাইনটা ছিল এই লাইনটার মতনই আমরা একইভাবে করলাম। এবার দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কেন ক্রয় মূল্য আগে লিখলাম, আগের বার কেন বিক্রয় মূল্য লিখলাম, প্রথমে কেন বিক্রয় মূল্য লিখেছিলাম এখানে, আর এখন কেনই বা ক্রয় মূল্য লিখলাম? ওই যে বললাম যে ডাটা দেওয়া ছিল বিক্রয় মূল্য দেওয়া ছিল আগে, আর এখন আমরা এই যে ক্রয় মূল্য বের করে ফেলেছি 480 টাকা, আমরা যে ক্রয় মূল্যটা বের করে ফেলেছি, এই কারণে আমরা এখানে ক্রয় মূল্যটা এবার আগে লিখবো। ক্রয় মূল্য যেহেতু উত্তর সাইজে কিন্তু বিক্রয় মূল্য, তোমরা খেয়াল করো, উত্তর সাইজে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য ঠিক একইভাবে ঐকিক নিয়ম 480 টাকা যদি হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো 400 টাকা। অর্থাৎ ওই যে পাইকারি বিক্রেতা সে 400 টাকায় বিক্রয় করেছিল, এটাই আমাদের উত্তর চাইছিল যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত। ওকে, এবার আমরা দেখবো 2 নম্বর অঙ্কটা, তোমরা খেয়াল করো ভালো করে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করে দশমিকের পর শূন্যের কোনো মূল্য নেই, এটা বাদ দিয়ে তোমরা বলবা 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তাহলে 5% ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা, তাই তো? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য তার কত, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? 5% ক্ষতিতে দেখো বিক্রয় মূল্য আমি এখানে বের করছি, এই যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 5। বাবারা, আমি শুরুতেই বলেছি লাভে যদি বলে তাহলে আমরা যোগ করব, ক্ষতিতে বললে আমরা বিয়োগ করব। তাহলে আসতেছে কত ক্ষতিতে? তাহলে 95 টাকা আসতেছে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, এই তো। দেখো, তাহলে আমাদের দেখো ডাটা দেওয়া আছে যেখানে, সেখানে 2375 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে আমরা আগে কি লিখবো? আমি কিন্তু বরাবর বলতেছি, আগে যে ডাটা দেওয়া থাকবে আমরা সেটাকে আগে লিখবো, ডাটা যেটা দেওয়া থাকবে সেটাকে আগে লিখবো। তাহলে এখানে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা, যেহেতু 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, এটা তোমরা বোঝো অবশ্যই, যেহেতু ক্লাস 7-এ করেছো। আবার 1 টাকা হলে কত ভাগ কম হবে, আবার 2375 টাকা হলে কি বেশি হবে, তার মানে এখানে গুণ হবে। ক্যালকুলেশন করলে আমি পেয়েছি 2500 টাকা। এইবার তোমরা খেয়াল করো, এবার কোশ্চেনে বলা ছিল যে 6% লাভে যদি 6% যদি লাভ করতে চায় ওই বিক্রেতা, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমরা ওই একইভাবে বের করি, 6% লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভ বলেছে, অবশ্যই আমাদের যোগ করতে হবে 106 টাকা। ওকে, এবার দেখো ক্রয় মূল্য, যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, খেয়াল করো তোমরা, তাহলে আমাদেরকে অবশ্যই ক্রয় মূল্য আগে লিখতে হবে, মানে যেটা বের করতে বলবে না সেটা তোমরা শেষে লিখবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলেই না বিক্রয় মূল্য 106 টাকা হচ্ছে?
1 টাকা হলে কত, আর ওই যে বের করে রেখেছি কিছুক্ষণ আগে ক্রয় মূল্য 2500 টাকা, তাহলে 2500 টাকা হলে ঐকিক নিয়ম তোমরা 25 অবশ্যই উপরে গুণ হবে, তোমরা ক্যালকুলেশন করো 2650 টাকা পেয়ে যাবে। এটাই অ্যান্সার। এই গেল 2 নম্বর অঙ্ক। এবার চলো আমরা দেখি 3 নম্বর অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3 নম্বর অঙ্কটা। তোমরা এটা পরীক্ষা আসার মতন একটা অঙ্ক, তোমরা এটাকে খুব ভালো করে তোমরা এটার উপর জোর দিবে। অ্যাকচুয়ালি অঙ্কটা খেয়াল করে আমি 30 টা দিয়ে রেখেছি, 30 টাকায় 10টি দরে, মানে এই লোকটা কলা কিনছে 2 জায়গা থেকে। এক জায়গায় 30 টাকায় 10টা পাইছে, কিছুক্ষণ পর দেখতেছে কি যে না আর এক জায়গায় একটু সস্তায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ 30 টাকায় 15টি পাইছে, তাহলে 2 জায়গাতে যে কলা ক্রয় করছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি কলার দাম কত করে ক্রয় মূল্য পড়ছে, তার বিক্রি করব একটু পরে। আমরা আগে দেখি আমাদের ক্রয় মূল্য কত করে পড়ছে। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা নিছে, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, ভাগ করে দেখো তো 3 টাকা আসে কিনা, অবশ্যই আসে। তারপরে দোকানে যে দেখতে থেকে এখানে আর একটু সস্তা পাওয়া যাচ্ছে, অর্থাৎ 15টি কলা কিনছে 30 টাকা, তাহলে কি দাম কম পড়লো না, একটা কলা 2 টাকা করে পড়ছে। আচ্ছা কলা কিনছে কিন্তু 2 দোকান থেকে, তাই তো, তাহলে আমরা প্রথমবার একটা কলার ক্রয় মূল্য পেলাম 3 টাকা, দ্বিতীয়বার একটা কলার ক্রয় মূল্য পেলাম 2 টাকা। তাহলে আমরা একটু দেখি যে 2 দোকান থেকে অ্যাভারেজ কত করে তার দাম পড়ছে। অ্যাভারেজ, এই অ্যাভারেজটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 যোগ 1, অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য, ওই যে 3 যোগ 2 5 টাকা, মানে আমরা এই টাকাটাকে অ্যাভারেজ 2 জায়গা থেকে কিনছি তো অ্যাভারেজ একটা ক্রয় মূল্য আমরা বের করতেছি। তাহলে 2টি কলার ক্রয় মূল্য যদি হয় 3 যোগ 2 5 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে আমরা এইভাবে রেখে দিয়েছি, তাই তো, এভাবে রাখলেও হবে, তোমরা ক্যালকুলেশন করলে 2.5 টাকা আসে সেটা রাখলেও চলবে। আচ্ছা আমি এভাবে লিখে রেখেছি, কোনো সমস্যা নেই, এক লাইন কম করছি আর কি। আচ্ছা তাহলে এত টাকা। এবার আবার দেখো, এবার আমরা হচ্ছে বিক্রি করব কলা, কিনা টিনা শেষ, কিনা দাম আমরা দেখেছি যে কি আসছে। এবার দেখো আমরা বিক্রি করতে গেলে বিষয়টা কেমন আসে। এবার 12টি করে কলা বিক্রি করব 30 টাকায়, দেখি লাভ হয় নাকি লস হয়। বইতে তোমাদের আছে, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে দেখো যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে ভাগ হবে। আচ্ছা তাহলে ভাগ করে আমি দেখলাম কি 5/2 টাকা। তাহলে খেয়াল করো একটু আগে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য 5/2 টাকা ছিল, বিক্রয় মূল্য 5/2 টাকা, ক্রয় মূল্য 2.5 টাকা। আমি এখানে লিখতে পারি, এখানে তোমরা ইচ্ছে করলে লিখতে পারো যে 2.5 টাকা তোমরা লিখতে পারো, এখানেও তাহলে তোমাকে লিখতে হবে 2.5 টাকা, তাই তো। তাহলে যদি এখানে লিখি তাহলে কিনেছিও 2.5 টাকায় একটা কলা আর বেচিছিও 2.5 টাকায় একটা কলা, তার মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই, সুতরাং লাভ বা ক্ষতি আমাদের এক্ষেত্রে কিছুই হবে না। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার। বাবারা হার বললেই তোমরা বুঝে নিবে 100 টাকায়, তোমরা বুঝে নিবে পার্সেন্টেজ। হার বলা মানেই হচ্ছে সেক্ষেত্রে পার্সেন্টেজের ব্যাপার স্যাপার চলে আসবে। তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার হচ্ছে 10.5 টাকা, 2000 টাকা হচ্ছে তার মূলধন, 5 বছরে তার মুনাফা কত আসবে, এই তো ডাটা দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, আমি এক্ষেত্রে তোমাদের যে 4 নম্বর অঙ্কটা ভেরি সিম্পল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্রের এখানে প্রয়োগ ঘটেছে, তোমরা খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে কিন্তু মুনাফার হার বইতে বলেছে 10.5 টাকা মুনাফার হার। হার বললেই, হার বলা মানে কি শতকরা, হার বলা মানে হচ্ছে শতকরা। তাহলে মুনাফার হার, হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা। তোমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ, আই সমান সমান PNR, এটা হচ্ছে সরল মুনাফার একটা সূত্র। এর ভিতরে আই আছে, এর ভিতরে পি আছে, এন আছে এবং আর আছে। এই প্রত্যেকটারই ব্যাখ্যা আমাদেরকে কিন্তু জানতে হবে। হোয়াট ইজ আই, হোয়াট ডু ইউ মিন বাই পি, হোয়াট ডু ইউ মিন বাই এন অ্যান্ড আর, প্রত্যেকটার অর্থ কি আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। আর কে আমরা বলবো মুনাফার হার, এটা হচ্ছে পার্সেন্টেজ, যেহেতু হার বলা হয়েছে 10.5%, দেখো ঠিক আছে। আর এই অঙ্কটা করতে গেলে আমাদের হারের পার্সেন্টের দরকার নাই, আমাদের পার্সেন্ট চাই নাই, আমাদের চাইছে সরল মুনাফা কত টাকা, টাকা চাইছে বন্ধুরা, তাই আমরা পার্সেন্টেজকে টাকা করব। টাকা পার্সেন্টকে টাকা করতে হলে তোমরা সবসময় 100 দিয়ে ভাগ করবে, আর যদি টাকাকে পার্সেন্ট করতে হয় তোমরা 100 দিয়ে গুণ করবে। এই জিনিসটা মাথার মধ্যে তোমরা গিটায় রাখো একেবারে। তাহলে যেহেতু আমাকে টাকা বানাতে বলেছে, আমি 100 দিয়ে ভাগ দিয়েছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করে 100 দিয়ে ভাগ দাও 10.5কে
অবশ্যই কি আসবে 0.105 টাকা আসবে। ওকে, এখানে ক্যালকুলেটর ইউজ না করেও তোমরা পারবা, ঠিক আছে? কি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা মাথায় নাও, আমি খেয়াল করো, আমি ভালো করে বোঝাচ্ছি। কোনো কিছুকে ভাগ করলে দশমিক বামে যাবে, গুণ করলে দশমিক ডানে যাবে, এই জিনিসটাও তোমরা মাথার মধ্যে আটকিয়ে রাখো, সেভ করে রাখো যে আমরা যদি 10.5কে ভাগ করি 100 দিয়ে, 100 শূন্য কয়টা? অবশ্যই 2টা শূন্য, তাহলে 2 ঘর বামে দশমিক নিয়ে নাও। দেখো দশমিকটা 2 ঘর বামে নাও, অর্থাৎ 1 ঘর 2 ঘর, তার মানে এই যে এইখানে হবে দশমিক, তার মানে এই যে দশমিকের আগে শূন্য দিলেও পারো, না দিলেও পারো, দিলে ভালো হয়। আচ্ছা যদি গুণ করতাম তাহলে দশমিকটা 2 ঘর ডানে যাইতো, তাহলে অ্যান্সারটা আসতো কেমন জানো? এই 5-এর পরে আর একটা শূন্য দিতাম, দিয়ে তারপরে দশমিক দিতাম। তো শেষে দশমিক না দিলেও চলে, তাহলে উত্তরটা আসতো 1050 আসতো যদি আমরা 100 দিয়ে গুণ করতাম। তাহলে তোমরা এই জিনিসটা ভালো করে মাথায় রাখো যে কোনো কিছুকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিক যাবে 2 ঘর বামে, আর যদি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক যাবে 2 ঘর ডানে। যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে দশমিক যাবে 3 ঘর বামে, যেহেতু 1000-এর 3টা শূন্য, তার মানে শূন্য যে কয়টা সেই কয় ঘর বামে যাবে, আর গুণ করলে শূন্য যে কয়টা সেই কয় ঘর ডানে যাবে। এই জিনিসটা মাথায় রেখে ক্যালকুলেটর ছাড়া তোমরা অনেক বড় বড় যোগ মানে হিসাব করতে পারবে। আচ্ছা, পি মূলধনকে বলা হয় পি, মানে আসলকে বলা হয় পি। এখানে 2000 টাকা তোমাদের বইতে দেওয়া আছে, খেয়াল করো। তোমরা কোশ্চেনটা বইয়ের ইয়েটা সামনে রাখো, বইটা সামনে রেখে তারপর মিলাও। সময় দেওয়া আছে n = 5 বছর, সময়কে আমরা n ধরবো। ওকে, আর মুনাফা, সরল মুনাফা যাকে আমরা বলি আই, এটা আমাদেরকে বের করতে বলছে তোমরা কোশ্চেনে, খেয়াল করো। আমরা একটা সূত্র জানি যে সরল মুনাফা আই = PNR। এখানে পি এর মান 2000, n এর মান 5, এই যে সাইডে দেওয়াই আছে ডাটাগুলা, আর আর এর মান আমরা 100 দিয়ে ভাগ করে যেটা রেখেছি সেইটা এখানে বসিয়ে দেবো, সামনে লিখবো টাকা। তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পাবে 1050, অর্থাৎ 1050 টাকা। ওকে ঠিক আছে, এবার আমি চলে যাবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, বার্ষিক শতকরা 10 টাকা। এখানেও দেখো বলেছে বার্ষিক শতকরা 10 টাকা, ওকে, থেকে 8 টাকা কমছে, কমে 8 টাকা কমে নাই, কমে 8 টাকা হয়েছে, তাহলে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। আচ্ছা 10-এর থেকে কমে যদি 8 হয় তাহলে কমছে কত? নিশ্চয় 2 কমছে, এই তো। তাহলে দেখো বিষয়টা আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা কমে। খেয়াল করো তোমরা, শতকরা কত কমছে? শতকরা কমেছে 10 - 8 = 2 টাকা। শতকরা খেয়াল করো, শতকরা মানে কি 100 টাকায়, বারবার আমি বলতেছি শতকরা থাকলেই বুঝবে 100 টাকায়। 100 টাকায় 1 বছরে কমেছে 2 টাকা। এ কি করে পাইলাম? এখানে লেখাই আছে বার্ষিক শতকরা। তাহলে 1 টাকা 1 বছরে অবশ্যই কমবে, তাহলে 2 উপরে 100 নিচে, ভাগ হবে। এবার দেখো তোমাদের বইতে আছে 3000 টাকায় 3 বছরে কত কমছে। তো বন্ধুরা 3000 টাকায় 3 বছরে একবারে করতে গেলে অনেক সময় তোমরা গোলায় ফেলবা, তাই আমি 3000 টাকায় 1 বছরেরটা দেখিয়েছি। 3000 টাকায় 1 বছরে, বাবা 1 টাকায় যা হবে 3000 টাকায় তার থেকে বেশি হবে না? অবশ্যই বেশি হবে, তাই আমি দেখো গুণ দিয়েছি। আচ্ছা 3000 টাকায় 1 বছরে যাবে হবে, 3000 টাকায় 3 বছরে কি তার থেকে বেশি হবে? অবশ্যই বেশি হবে, তাই আমি এখানে খেয়াল করো 3টাকেও গুণ দিয়েছি, যেহেতু 3 বছরে আরো বেশি হবে। ক্যালকুলেশন করলে আমি 180 পেয়েছি, তাহলে এখানে আমার অ্যান্সার কত আসছে? 180। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই 5টা অঙ্কেরই সমাধান তোমাদেরকে দিলাম, ঠিক আছে? আমি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আসি, শুধু তোমরা আমার সাথে লেগে থাকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ দিচ্ছি। আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো ধারাবাহিকভাবে থাকো আমার সঙ্গে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে 5 তো করা হয় শেষ, 6 থেকে ইনশাল্লাহ এভাবে পর্যায়ক্রমে আমি, তোমরা শুধু আমাকে কমেন্টস বক্সে জানাও যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগতেছে বা কোন জিনিসটা ভালো লাগতেছে না, বা কোন জিনিসটা তোমরা পেতে চাও, কোন চ্যাপ্টারের উপরে তোমরা ভিডিও পেতে চাও, সেই সব টোটাল বিষয় নিয়ে তোমরা আমাকে জানাও, ঠিক আছে? আমি মোটামুটি এভাবে তোমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলবো, প্রতিনিয়ত নিত্য নতুন সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।